ওই মানুষটাও নেই, যা আছে তা হলো কেবল ধ্বংসস্তূপ। এই দৃশ্যটুকু স্পষ্ট হতে জারিয়া আর এক পাও সামনে বাড়াতে পারে না, সেখানেই থমকে যায়। পরপর মাঠে বসে পড়ে। জারিয়া নিশ্চুপ বনে গেলেও প্রত্যয় ও রাফি চুপ থাকে না, তারা দৌড়ে এগিয়ে যায়, চিৎকার চেঁচেমেচি করে বাতাসটাকে ভারী করে তোলে। খালি হাতে উদ্ভ্রান্তের ন্যায় ধ্বংসস্তূপ সরানোর চেষ্টায় মত্ত হয়। আশেপাশের আরো মানুষ এগিয়ে আসে, স্বজন হারার শোকে সবাই পাগলামি শুরু করে। কেবল জারিয়াই পারে না কিছু করতে। ওই মানুষটা তার স্বজন ছিল না, খুব কাছের কেউই ছিল না, না ছিল জারিয়ার স্বদেশী মানুষ। তবুও জারিয়া তার জন্য এক বিন্দু অশ্রু বিসর্জন করলো। কেন করলো জানা নেই, কিসের ভিত্তিতে করলো তাও জানা নেই। লোকটাকে নিয়ে তার অনুভূতিও তার জানা নেই। জুবেদা এতক্ষণ দূর হতে বোনের এই রূপটা দেখে, অতঃপর এগিয়ে এসে প্রশ্ন করে, লোকটা কে ছিল আপা? জারিয়া অস্ফুট মাথা নেড়ে বলে, জানি না। দুটো শব্দ উচ্চারণ করেই জারিয়া ফুফিয়ে ওঠে। অন্যায় হলো, ঘোর অন্যায়। ওই লোকটার তো আজ নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। লোকটা ফিরতে পারলো না কেন? কিসের দায়ে লোকটা ছুটে এসেছিল? জারিয়ার জন্য, নাকি লোকটার মৃত্যুইটাকে টেনে এখানে নিয়ে এসেছে? হৃদয় দেখতে পেল না। সমুদ্র নীল চোখের মেয়েটার চোখের এক বিন্দু অশ্রু তার জন্য বিসর্জন করা হয়েছে, তা দেখার বিন্দুমাত্র অপেক্ষাও করল না। কেবল হারিয়ে গেল এক ধ্বংসস্তূপের ভিড়ে, এক ভিন দেশের মাটিতে, এক রমণীর নয়নে। কাঠের তৈরি কফিনের বাক্সটা লাল সবুজ কাপড়ের পতাকা দ্বারা মোড়ানো। বাক্সের ভেতর শুয়ে থাকা মানুষটার জানাজা তার স্বদেশের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে। জানাজায় শরিক হয়েছেন বিভিন্ন পদস্থ সেনা, সঙ্গে রয়েছে স্বজনদের আহাজারি। কাঠের বাক্সটা জড়িয়ে ধরে কাছেন যে ভদ্রমহিলা, তিনি এক শহীদের গর্বিত মা। ভদ্রমহিলার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না কখনো। 3 মেয়ে এবং স্বামী নিয়ে বেশ সুখের সংসার ছিল তার। কিন্তু বহু বছর পর একটা পুত্রের অভাব পূরণ করতেই বোধহয় আল্লাহ ছেলেটাকে তার কোলজোড়ে পাঠিয়েছিলেন। সেই একমাত্র ছেলের মৃত্যুর ধাক্কা সামলানো ভদ্রমহিলার জন্য চারটেখানি কথা না। দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে 6 জন যুবক। সংখ্যাটা 7 থেকে 6 এসে নেমেছে। এই 7 থেকে 6 নামার যাত্রাটা ছিল বিষণ্ণ, বিভৎসকর এবং বিষাদ মাখা। বন্ধু কম ভাইকে হারিয়ে ভিনদেশের মাটিতে প্রত্যয় ও রাফি করেছে পাগলামি। দেশে সেই খবর পেতেই পুরুষালী নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ডুকরে কেঁদেছে ফারদিন ও জুনায়েদ। সাদাত ও সাইফ এই ক্ষেত্রে বিপরীত স্বভাবের। কাছের কাউকে হারানোর বেদনাও এই দুই পুরুষের চোখে জল আনতে পারেনি। তারা শোক পালনের জন্য কেবল খুঁজে নিয়েছে কিছুটা একাকিত্ব। মেজর শাহরিয়া দুর্জয় নীরবে দেখছে এক মায়ের আহাজারি। বুকে এক অদ্ভুত ভূমিকম্পের আড়ল চলছে তার। আচমকা সে হৃদয়ের মায়ের জায়গায় নিজের মামনিকে কল্পনা করে। সঙ্গে সঙ্গে তার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। দীপ্তটা যদি দেশের বিপক্ষে না গিয়ে দেশের পক্ষে জীবনটা দিত, তাহলে তার মামনিও নিজের ছেলের জন্য শোক পালন থেকে কখনো বঞ্চিত হতো না। হৃদয়ের জন্য কষ্ট হচ্ছিল দুর্জয়ের, কিন্তু এই মুহূর্তে দীপ্তর কথা মনে পড়তেই তার কষ্টের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। দীপ্ত তার এক গোপন ব্যথা, ভাই হারানোর যন্ত্রণা বুকে বয়ে বেড়ানোটা এখন দুর্জয়ের নিত্যদিনের সঙ্গী। এই যন্ত্রণার কথা সে কখনো কাউকে বলতে পারবে না। পুরুষ বলে নয়, বরং সে দুর্জয় বলেই। তার সকল যন্ত্রণা সে চাপা স্বভাবের আড়ালে লুকিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই। জুলফিকার মুস্তফার অধীনে তার বাড়িতে বানিয়ে আছে আজ প্রায় 1 মাস হতে চলল। এই 1 মাসে কেবল একদিন দুর্জয় এই বাড়িতে এসেছিল, তাও বাণীকে এক গুরুত্বপূর্ণ সত্যি জানাতে। যে সত্যিটুকু শুনে বাণী খুব একটা অবাক হয়নি। হিরণ একজন আতঙ্কবাদী, এই সত্যটুকু বিশ্বাস করতে বাণীর মোটেও কষ্ট হয়নি। তবে তার মনে ভয় উকি দিয়েছিল। একজন আতঙ্কবাদীর সঙ্গে নিজের এবং নিজের মেয়ের পরিচয় জড়ানোর ভয় তাকে চেকে ধরেছিল। কিন্তু মেজর শাহরিয়া দুর্জয় তাকে আশ্বস্ত করেছে, এই কেচের কোথাও বাণী কিংবা বন্যির নাম আসবে না। দুর্জয় কাউকে সে অনুমতি দিবে না। বাণী সেদিনও মুখ ফুটে ধন্যবাদ বলতে পারেনি, কেবল কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি মেলে তাকিয়েছিল। সেই বিকালের পর কি হলো কে জানে। দুর্জয় আর এমুখ হয়নি, হারিয়ে গেল না, নিজেকে গুটিয়ে নিল, বোঝা গেল না। তবে নিশার মুখে বাণী শুনেছে একজন সৈন্য শহীদ হয়েছে। দুর্জয়ের অধীনস্থ স্পেশাল ফোর্সের লেফটেন্যান্ট ছিল সে। লেফটেন্যান্টের মৃত্যু ঘটেছে ভিনদেশের মাটিতে বর্বরদের বোমা হামলায়। 1 মাসে এই বাড়িতে বাণীর সময় যে খারাপ পার হয়েছে তেমনটা নয়। নিশা মেয়েটা খুব লক্ষ্মী আর মিশুক স্বভাবের। বন্নির সাথে ভালো খাতির জমেছে তার। জুলফিকার মুস্তাফা যেটুকু সময় বাসায় থাকে, বাণী ও বন্নিকে অত্যন্ত স্নেহপূর্ণভাবে ট্রিট করেন। মাঝে একদিন কেবল নিশার মা এসেছিল। ভদ্রমহিলা যথেষ্ট স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও ওনার ভাবভঙ্গিমায় স্পষ্ট ফুটে ওঠে যে তিনি বাণী আর বন্নির এই বাসায় থাকার বিষয়টা নিয়ে সন্তুষ্ট নন। বাণী তা বুঝতে পেরেছিল, বুঝতে পেরে তার মোটেও খারাপ লাগেনি। এটাই তো স্বাভাবিক।
আজ খুব সাহস করে বানি একটা সিদ্ধান্ত নিয়েছে। জুলফিকার মুস্তাফা রাতে বাড়ি ফিরতেই সে লিভিং রুমে গিয়ে নিজের সিদ্ধান্তটা জানায়। সে এখন বন্নিকে নিয়ে নিজের মতো থাকতে চায়, একটু নিজের মতো বাঁচতে চায়। বড়দের কথার মধ্যে ঝগড়া দেওয়া নিশার স্বভাবে নেই। সে নীরবে বন্নিকে নিয়ে নিজের রুমে চলে যায়। জুলফিকার মুস্তাফা কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর শান্ত স্বরে বলে, এই বাসায় কি তোমার কোনো অসুবিধা হচ্ছে বানি? বানি সঙ্গে সঙ্গে জবাব দেয়, না আঙ্কেল, মোটেও সেরকম কিছু নয়, কিন্তু একদিন তো আমাকে যেতেই হবে। জুলফিকার মুস্তাফা বলেন, আমি তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারছি মা। নিজের জীবন গুছিয়ে নেওয়ার বিষয়ে আমি সবসময় তোমাকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমার চিন্তা তোমার এবং বাহির সেফটি নিয়ে। হিরান পলাতক এখনো। বানি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওনার ভয়ে তো আজীবন আমি লুকিয়ে থাকতে পারবো না আঙ্কেল, সেটা সম্ভব নয়। বানি ইনিয়ে বিনিয়ে আরো কিছু কথা বলে, তবুও জুলফিকার মুস্তাফার মন মানছিল না। তিনি অবশেষে বাধ্য হয়ে দুর্জয়কে ফোন করে। সবটা জানাতেই দুর্জয় বলে, ওর জীবনে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নেই স্যার। জীবনটা ওর, সিদ্ধান্ত ওর। লেট হার লিভ অ্যাজ শি ওয়ান্টস। সেনাবাহিনীর তরফ থেকে দেশীয় গণমাধ্যমে আতঙ্কবাদীর হামলার সঙ্গে জড়িত দেশের নাম প্রমাণ সহ প্রকাশ করতেই এক প্রকার হুলস্থুল বেঁধে যায় সাধারণ জনগণের মধ্যে। দেশীয় গণমাধ্যম থেকে খবরটা আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে যায় বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে। রাতারাতি সেই দেশে অর্থ যোগানকারী সকল কোম্পানির পণ্য বাতিল করে সাধারণ জনগণ। এগিয়ে আসে এশিয়া এবং মিডল ইস্টের আরও বেশ কয়েকটি দেশ, যে সকল দেশ গত এক বছরে বিভিন্ন টেররিস্ট অ্যাটাকের শিকার হয়েছে। সকলেই মত্ত হয় তীব্র প্রতিবাদে। ইউরোপিয়ানরা এমত অবস্থায় সম্পূর্ণ নীরব বনে যায়। দেশের গণমাধ্যমে প্রকাশ পায় আরও দুটি তথ্য। এই টেররিস্ট অ্যাটাকের মূল হোতা শমশের মজুমদার এবং হিরণের ছবি, যাদের একজন নিখোঁজ এবং অন্যজন পলাতক। এই দুজনকে দেখতেই যেন তাদের আইনের হাতে তুলে দেওয়া হয়। হুট করে নিজের জীবন সাজিয়ে নেওয়া কোনো চারটেখানি কথা নয়। জুলফিকার মুস্তাফা বানির সিদ্ধান্তের সামনে পরাজিত হয়ে শর্ত দিয়েছিল, আগে বানির কোনো চাকরি খুঁজে নিতে হবে, তারপরেই কেবল তিনি বানিকে ঘর ছাড়ার অনুমতি দিবেন। কেবলমাত্র ও লেভেল এবং এ লেভেল এক্সামের সার্টিফিকেটধারী এক নারীর জন্য চাকরি খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব বিষয়। কিন্তু এই অসম্ভব বিষয়টাকে সহজ করে দেন জুলফিকার মুস্তাফা। ওনার পরিচিত এক পুরনো বন্ধু চট্টগ্রামে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান। জুলফিকার মুস্তাফা ওনার কাছে বানিকে রেফার করে। শিক্ষকতার চাকরিটা পাকাপোক্ত করার জন্য বানির একটা ইন্টারভিউ নিতে চাই তিনি। জুলফিকার মুস্তাফা আপত্তি করে না। বানি ইন্টারভিউটা দেয় এবং সানরাইজ হোপ স্কুলের ও লেভেলের ইংরেজি বিভাগের শিক্ষিকা পদে নিযুক্ত হয়। ভাগ্যিস দুর্জয়ের উছিলাই হলেও বানি পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছিল, আর তার পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট হওয়ার বদলতে এখানকার পড়ালেখার ধরন সম্পর্কেও তার ধারণা আছে। না হয় এই চাকরিটা কখনো তার পাওয়া হতো না। বানির চাকরি পাওয়া নিয়ে জুলফিকার মুস্তাফা খুশি হলেও নিশা খুশি হতে পারে না। সে আড়ালে নিজের আব্বুকে কিছুটা শাসায়। তুমি আব্বুকে চাকরি খুঁজে পেতে হেল্প করলে কেন আব্বু? তুমি হেল্প না করলে আব্বু কখনোই চাকরি খুঁজে পেত না। তখন আব্বুকে আমাদের সাথে রেখে দিতে পারতাম। মেয়ের কথা শুনে জুলফিকার মুস্তাফা সামান্য হাসেন। নিজের আবেগী মেয়েকে পাশে বসিয়ে বোঝায়, এভাবে তোমার আপু কখনো খুশি থাকতে পারতো না মা। চিন্তা করো না, আব্বু তো আছেই। চাকরি পাওয়ার সপ্তাহখানিকের মধ্যেই একটা দুরুমের বাসা খুঁজে ভাড়া নেয় বানি। মা মেয়ের জন্য এই দুরুমের বাসাটাই তার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছিল। আর তাছাড়া বাসার লোকেশনটা জুলফিকার মুস্তাফার পছন্দ হয়েছে। স্কুল এবং হেডকোয়ার্টারের কাছাকাছি অনেকটা। নতুন বাসা ওঠার জন্য প্রয়োজনীয় যত ফার্নিচার, আসবাবপত্র, যাবতীয় ইলেকট্রনিক্স আছে সবকিছুর ব্যবস্থা করে জুলফিকার নিজেই লোক ঠিক করে বাসাটাকে থাকার উপযুক্ত করে সাজিয়ে দিয়েছে। বানি বারবার বারণ করছিল, তার ভীষণ লজ্জা লাগছিল। জুলফিকার মুস্তাফা ইতিমধ্যে বানির আর বন্নির নিরাপত্তা নিশ্চিত করতে এই বাড়ির সামনে দুজন পাহারাদার নিযুক্ত করেছেন। যতদিন না হিরণ ধরা পড়ছে ততদিন এই পাহারাদাররা মধ্যেই বানিকে থাকতে হবে। মানুষগুলো বানির জন্য কম করেনি, সে আরও ঋণী হতে চায় না। জুলফিকার মুস্তাফা তার মনের কথা হয়তো বুঝত। এইসব কিছু আমার আর নিশার তরফ থেকে উপহার মা, মানা করো না প্লিজ। হৃদয়ের মৃত্যুর কেবল 2 মাস সম্পন্ন হলো। বন্ধুর মৃত্যুর শোক তখনও কাটিয়ে উঠতে পারেনি প্রত্যয়। এরই মাঝে একদিন তার আব্বু মতিউর আরাফাত এবং আম্মু ফিজা রেহেনা এসে উপস্থিত হয় চট্টগ্রামে। জরুরি তলবে ছেলেকে ডাকে একে শপিং মলে। প্রত্যয় বিরক্ত হয়, তার আব্বু আম্মু এত উদ্ভট কেন? কখনো কফি শপে দেখা করতে চায় তো কখনো শপিং মলে। প্রত্যয় শপিং মলে যেতেই তার আম্মু তাকে নিয়ে একটা জেন্টস শোরুমে প্রবেশ করে। নিজের পছন্দ মতো ছেলেকে বিভিন্ন শার্ট ট্রায়াল দেওয়ায়। অবশেষে একটা ধূসর নীল রঙের শার্ট এবং সেই সঙ্গে একটা জিন্স পরিয়ে ছেলেকে নিয়ে বের হয় মল থেকে। প্রত্যয় বারবার জানতে চায় তারা কোথায় যাচ্ছে। মতিউর আরাফাত কেবল হাসি হাসি মুখে জানায়,
আমার এক বন্ধুর বাসায় আজ আমাদের ডিনারের দাওয়াত আছে, সেখানেই যাচ্ছি। প্রত্যয় আর কোনো প্রশ্ন করে না, তার মোটেও ইচ্ছে করছে না এই মুহূর্তে কোনো গ্যাদারিংয়ে যেতে, কিন্তু আম্মু আব্বুকে তা বোঝানো সম্ভব হবে না তার দ্বারা, তাই সে নীরব রয়। 12তলা ভবনটা লিফটে উঠতেই আটে চাপে মতিউর আরাফাত। প্রত্যয় তখন লিফটে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা গোটাতে ব্যস্ত। লিফট এসে 8ম তলায় থামতে তারা বের হয়। মতিউর আরাফাত বলতে থাকে এই 8ম তলার পুরোটা নিয়ে তার বন্ধুর অ্যাপার্টমেন্ট। কথাগুলো যদিও তিনি প্রত্যয়কে শোনানোর জন্যই বলছিল, কিন্তু প্রত্যয়ের ধ্যান সেদিকে নেই। সে ফোনে ফারদিনকে মেসেজ পাঠাতে ব্যস্ত। মতিউর আরাফাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলিং বেল চাপে। বন্ধুর বাসায় ডিনারের দাওয়াতের মূল উদ্দেশ্য কি তা প্রত্যয় বুঝতে পারে। যখন সেই বাড়ির ছোট কন্যা সালোয়ার কামিজ পরে পরিপাটি সেজে মাথায় এক লম্বা ঘোমটা টেনে চায়ের ট্রে হাতে তাদের সামনে উপস্থিত হয়, হালকা গোলাপি রঙের কামিজ পরিহিতা মেয়েটার চেহারা দেখতে প্রত্যয়ের ভুরু কুঁচকে আসে। মেয়েটাও সেই মুহূর্তে ট্রে থেকে একটা কাপ তুলে প্রত্যয়ের দিকে এগিয়ে ধরে। সঙ্গে সঙ্গে দুইজনের দৃষ্টি বিনিময় হয়। প্রত্যয়কে দেখতে মেয়েটা বিস্ফোরিত চোখ করে তাকায়। বেখেয়াল বসে তো তখন তার হাতের কাপ সামান্য বাঁকা হয়ে গরম ধোয়াটা চা প্রত্যয়ের হাতের পিঠে পড়ে। বিরক্তিতে প্রত্যয় চবর্গীয় শব্দ করে ওঠে। একবার অগ্নিদৃষ্টি মেলে সামনের মেয়েটিকে দেখে অতঃপর আবার নিজের আব্বুর দিকে তাকায়। মেয়েটার চোখ থেকে ততক্ষণে বিস্ময়তা কেটে গিয়ে রাগীভাবে সে ভর করেছে। পৃথিবীতে 7 মিলিয়ন মানুষের বসবাস। সেই 7 মিলিয়ন মানুষের মধ্যে যদি 3 মিলিয়ন মানুষ পুরুষ হয়, আর সেই 3 বিলিয়ন পুরুষের মধ্যে 1 বিলিয়ন যদি বিবাহিত এবং আরও 1 বিলিয়ন যদি ইনে রিলেশনশিপ পুরুষ হয়, তবুও তো আরও 1 বিলিয়ন পুরুষ সিঙ্গেল অবশিষ্ট থাকে। তার শ্রদ্ধেয় পিতা আলাউদ্দিন সাহেবের চোখে সেই 1 বিলিয়ন সিঙ্গেল পুরুষের মধ্যে এই কুত্তাকেই নিজের কন্যার উপযুক্ত মনে হলো। হাতঘড়িটার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে সাহেব। বিকেল সবে 4:32। গতরাতে ইয়াসমিন মেসেজ করে বলেছিল আজ সন্ধ্যে 4:30 বাজে যেন সাহেব গুলিয়াখালী সি বিচে ইয়াসমিনের জন্য অপেক্ষা করে। সাহেব জানতে চেয়েছিল কি কারণে, কিন্তু ম্যাডাম তার প্রশ্নের জবাব না দিয়ে সেই যে অফলাইন হলো, তারপর সারাদিনে আর একবারও অনলাইনে আসেনি। সময় জ্ঞানহীনতা সাহেবের অতি অপছন্দনীয় একটা ব্যাপার, কিন্তু এই অপছন্দনীয় ব্যাপারটাও আজ তার বিরক্তির কারণ হচ্ছে না। মনে হচ্ছে কিছু অপেক্ষা অদ্ভুত সুন্দর হয়। অস্থিরতা মেশানো, আকুলতা মেশানো, কিংবা বেনাম অনুভূতি মেশানো। ঘড়ির কাঁটা যখন 4:45 ঠেকে তখন নিশার আগমন ঘটে। এক হাতে শপিং ব্যাগ এবং অন্য হাতে স্কার্ট সামলে দ্রুত পায়ে এগিয়ে আসছে। আবার মাঝপথে থেমে বাতাসে এলোমেলো হয়ে যাওয়া চুল ঘাড় নেড়ে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। সাহেব মিনিট খানিকের জন্য মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে সবুজের বুকে বিচারণ করা সেই রমণীকে। অতপর নিশার তাড়াহুড়ো ভঙ্গিমা দেখে কপাল কুঁচকে ফেলে। এই মেয়েরা তো তাড়া কিসের? 2 দিন হলো না পা ঠিক হয়েছে, তবুও সেদিকে কোনো ধ্যান জ্ঞান নেই। নিশা সামনে এসেই হেসে বলে, সরি দেরি করে ফেলেছি। এক রিক্সাওয়ালা আমাকে পথ চেনাতেই সব সময় লেগে গিয়েছে। সাহেব মুখভঙ্গি স্বাভাবিক করে বলে, হো আচ্ছা। নিশা আনমনে সাহেবের হাত ধরে এগিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি চলুন ভাইয়া, না হয় এখানে বেস্ট ভিউয়ের জায়গাগুলো দ্রুত বুকড হয়ে যায়। সাইফের কানে আর সেই কথা পৌঁছায় না। সে বিস্মিত দৃষ্টি মেলে সেই দুধে আলতা রঙের হাতের মুঠোয় নিজের রোদে পুড়ে যাওয়া তামাটে হাতটা দেখে। অতঃপর চোখ তুলে ফের নিশাকে দেখে। নিরিবিলি এক গাছের নিচে সবুজ ঘাসের বুকে বসে আছে দুজন। অদূরে দেখা যাচ্ছে সমুদ্রের স্তব্ধতা। সূর্যটা তবে পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করেছে। নিশা খুব মনোযোগ দিয়ে শপিং ব্যাগটা থেকে সাবধানে একটা বক্স বের করে খুলে সাইফের সামনে ধরে আর প্রফুল্ল গলায় বলে, হ্যাপি বার্থডে। সাইফ আরেক দফা চমকায়। বিস্মিত দৃষ্টি মেলে একবার নিশার হাতের কাপকেক এর দিকে তাকায়, ফের নিশার দিকে তাকায়, অবাক গলায় জানতে চায়, আপনাকে কে বললো আজ আমার জন্মদিন? নিশা মুখ হাসি হাসি করে বলে, আপনার আইডি অ্যাবাউট ইনফোতে দেখেছি, ভাববেন না আবার স্টপ করেছিলাম, আউট অফ কিউরিওসিটি আর কি। সাইফ এক মুহূর্ত সরল মুখশ্রীটা দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওটা ফেক বার্থ ডেট মিস ইয়াসমিন। নিশা অবাক হয়ে জানতে চায়, হ্যাঁ ফেক? আসলে কবে তাহলে? জানি না। নিশা ভাবে সাইফ মজা করছে। সে বিদ্রুপের স্বরে বলে,